হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভারতের ইতিহাসে এই প্রথমবার কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সিটিং চিফ মিনিস্টার হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। এটা গতকাল সারা দিন ধরে সমস্ত সোশ্যাল মিডিয়া, ফেসবুক হোক, এক্স হ্যান্ডেল হোক, ইউটিউব হোক বা আর যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আছে, স্ট্রং সোশ্যাল মিডিয়া, খুললেই মাননীয় মুখ্যমন্ত্রীর ভিডিও বা ক্লিপিং দেখাচ্ছে। দেখুন, রাজ্যের সঙ্গে কেন্দ্রের সংঘাত কিন্তু এইবারেই যে প্রথম হচ্ছে এমন ব্যাপারটা নয়। আবার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যে এই প্রথমবার হচ্ছে, এটাও নিশ্চয়ই আপনারা সবাই জানেন। এর আগেও রাজ্যের সঙ্গে কেন্দ্রে টানাপোড়েন হয়েছে। আমরা ইতিহাস পড়লে বুঝতে পারি যে ডক্টর বিধানচন্দ্র রায়ের সঙ্গে জওহরলাল নেহরুর বারবার টাগ অফ ওয়ার হয়েছে, বিভিন্ন পয়েন্টে ওনাদের মতবিভেদ হয়েছে, মতের পার্থক্য হয়েছে। আবার জ্যোতি বসুর সঙ্গে ইন্দিরা গান্ধী মহোদয়ার বারবার টাগ অফ ওয়ার হয়েছে, যেগুলোকে আমরা ইতিহাস পড়লে বুঝতে পারি। তো সেন্ট্রালের সঙ্গে স্টেট গভর্নমেন্টের যে টাগ অফ ওয়ার, এটা নতুন নয়। কিন্তু সংযোজনটা হচ্ছে যে কোনো সিটিং চিফ মিনিস্টার যিনি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন, যদিও তার নিজস্ব অ্যাডভোকেট আছেন শ্যাম দেওয়ান মহোদয় এবং আরও অনেক প্যানেল অফ সিনিয়র অ্যাডভোকেটস। এখন প্রশ্ন হচ্ছে, যে কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া সুপ্রিম কোর্টে বলেছেন, তার যদি আমরা একটা নির্যাস করি, সে নির্যাস করলে বেশ কিছু পয়েন্ট আমাদের কাছে চলে আসে। তো সেই পয়েন্টে যিনি মাস্টার স্ট্রোকটা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, সেই মাস্টার স্ট্রোকে কি নির্বাচন কমিশনার এবার হেরে যেতে পারে বা পিছিয়ে আসতে পারে, ব্যাক পুশ করতে পারে? কেন করাটা শুনুন। প্রথমে মনে রাখতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া তিনি এই যে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন একজন সিটিং সিএম হয়ে, কোন পাওয়ারে? কারণ এ তো আর আন্দাজে বললে হবে না, ভাই আমি সুপ্রিম কোর্টে সওয়াল করবো, বলে তো হবে না, তাকে আইন মানতে হবে। সংবিধানের 32 নম্বর ধারা, যেখানে যে ধারাকে আম্বেদকর বলে গেছেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের হার্ট অ্যান্ড সোল, হৃৎপিণ্ড বলে গেছেন যে ধারাটি, তার নাম হচ্ছে 32 নম্বর ধারা। এটা আমি বলছি না, আম্বেদকর সাহেব নিজে বলে গেছেন যে সংবিধানের 32 নম্বর ধারাটা হচ্ছে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। সেখানে কি বলা আছে যে সুপ্রিম কোর্টে যে কেউ যে কোনো মুহূর্তে যে কোনো বিষয়ে সওয়াল করতে পারবেন, এবং এর সঙ্গে আরও অনেক যুক্তি দরকার। আমি তো আর এই ভিডিওর মধ্য দিয়ে সব কিছু সংবিধানের পয়েন্ট বলতে পারি না। আর একটা হচ্ছে সংবিধানের 131 নম্বর ধারা, যেখানে সেন্ট্রাল এবং স্টেটের একটা ক্ল্যাশ, স্ট্রাগল। এই দুটি অধিকারে বা এই দুটি বলের বলিয়ান হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। তিনি অনেক কথা বলেছেন, অনেকক্ষণ ধরে বলেছেন। তার মধ্যে আমরা যদি এটাকে নির্যাস বের করি, সেই নির্যাসটা হচ্ছে তিনি প্রথম বলেন ডিলিশন, অর্থাৎ কমিশনার ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়ার জন্যই এই এসআইআর প্রক্রিয়া করেছেন। নিশ্চয়ই আমরা জানি যে এটা কিন্তু এই এসআইআর কিন্তু যে এইবারই প্রথম হচ্ছে এমন ব্যাপারটা নয়। এর আগে 8 বার হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এর আগে 8 বার হয়েছে। এটা নিয়ে 9 বারের এসআইআর, অর্থাৎ 9th এসআইআর প্রক্রিয়া এর আগে 8 বার হয়েছে। 2 নম্বর তিনি কী বলেছেন, মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার নিয়োগ করার ক্ষমতা এই এসআইআরে কমিশনারের নেই, এটা তিনি আইন বহির্ভূত কাজ করছেন। 3 নম্বর, লজিক্যাল ডিসক্রিপেন্সিজে সিম্পল এপিসোডস, ট্রিফিল এপিসোডস, টিনি পিউনি ম্যাটারগুলোকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত। মুখার্জি মুখোপাধ্যায়, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায়গুলোকে অ্যালুফ করা উচিত। 4 নম্বর, সারনেম প্রবলেম। বিবাহিতা মেয়েদের বিয়ের পরে তাদের টাইটেল পাল্টে যাচ্ছে, পদবি পাল্টে যাচ্ছে, কিংবা যেনারা উইডোয়ার কিংবা উইডো, এক্ষেত্রে নানা একটা সমস্যা হচ্ছে। তো সেই বিষয়েও কিন্তু সহানুভূতি বা এগুলো একটা ট্রিফিল বা টিনি পিউনি হিসেবে তিনি এটাকে ভেবে দেখার অনুরোধ করেছেন। আর হচ্ছে আধার কার্ড,
আধার কার্ডকে কেন মান্যতা দেওয়া হচ্ছে না এই নিয়ে, এবং অনেকগুলো ডেথ হয়েছে সে বিষয় নিয়ে, এবং আরও কিছু বলেছেন। এইগুলো হচ্ছে আমার বিচারে মনে হচ্ছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ, তাহলে এবার কমিশনারে হেরে যাওয়ার প্রশ্ন আসছে কেন? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এক জায়গায় বলেছেন যে মাইক্রো অবজারভার বা রোল অবজারভার নিয়োগ করার এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে নিয়োগ করার কোনো এখতিয়ার কমিশনারের নেই, প্রথম কথা। আর যদিও তিনি নিয়োগ করেন, তাকে যে স্টেটে হচ্ছে সেই স্টেট থেকে মাইক্রো অবজারভার নিতে হবে, সেই স্টেট থেকে রোল অবজারভার নিতে হবে। কারণ একটা রাজ্যের ভাষাগত ব্যাপার, তাদের সেন্টিমেন্ট একমাত্র সে রাজ্যের বাসিন্দারাই বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে অন্য রাজ্য থেকে মাইক্রো অবজারভার কেন নিয়ে আসা হয়েছে, অন্য রাজ্য থেকে রোল অবজারভার কেন নিয়ে আসা হয়েছে। কারণ কমিশনার নিজেই কিন্তু বলেছে যে রাজ্যের কাছে পর্যাপ্ত মাইক্রো অবজারভার না থাকার কারণে আমরা অন্য রাজ্য থেকে নিয়ে এসেছি। এইখানেই হচ্ছে একটা মাস্টার স্ট্রোক দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া। কী মাস্টার স্ট্রোক? না, তিনি বলছেন যে মাইক্রো অবজারভার আমাদের স্টেট থেকে নিয়োগ করা হলো না কেন, কেন বিদেশ থেকে মাইক্রো অবজারভার বা রোল অবজারভার নিয়োগ করা হলো। এখন যদি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া সুপ্রিম কোর্টে যে কোনোভাবে মোটিভেট করা বা ইনস্টিগেট করা বা ইন্সপায়ার করা বা তিনি জাগলারি অফ ওয়ার্ডস করে এইটা প্রতিষ্ঠা করতে পারে বা এটা প্রতিপন্ন করতে পারে যে সমস্ত মাইক্রো অবজারভারকে আমাদের স্টেট থেকেই নেওয়া হোক, সমস্ত রোল অবজারভারকে আমাদের স্টেট থেকে নিয়োগ করা হোক, তাহলে কিন্তু সমস্যাটা কী হবে না, আবার নতুন করে মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে, আবার নতুন করে রোল অবজারভার নিয়োগ করা হবে। তারা আবার পুরো ব্যাপারটাকে দেখবে, কিছু হয়ে গেছে, কিছু হয়নি। 14ই ফেব্রুয়ারি যদি লিস্ট বের করতে হয়, তাহলে এখনও প্রায় সূত্রের খবর 70 লাখ বা 60 লাখ থেকে 70 লক্ষ এখনও পর্যন্ত শুনানি বাকি আছে। তাহলে তার সময়টা কোথায়, কিভাবে এতগুলো হবে? এর মধ্যে যদি মাইক্রো অবজারভার নিয়োগ হয়ে যায়, যদি আবার স্টেট থেকে নেওয়া হয়, তাহলে কিন্তু একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস বা সাংবিধানিক সংকট তৈরি হবে। এবং সাংবিধানিক সংকট তৈরি হলেই কি এইখানেই মাস্টার স্ট্রোকটা ভালোভাবে কাজ করতে পারবে? কারণ আমরা কিন্তু বারবার শুনতে পাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছেন যে 2025 সালে যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্ট অনুযায়ী ভোট হোক, তারপরে আপনারা এসআইআর করুন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করুন ভাই, তা নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই। কিন্তু এই বিধানসভা ভোটটা 2025-এর যা যা ছিল সেম টু সেম, রাম শ্যাম যদু মধু মঞ্জুদি ডলিদি শ্যামলি, সেইভাবেই করতে হবে। এবং এটাই হচ্ছে মাস্টার স্ট্রোক বলে আমাদের মনে হচ্ছে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।